আমি কখনো এক্সপেক্ট করি না আমি যেটা পড়ে গেছি পরীক্ষা সেটা আসবে। আমি জানি পরীক্ষা আমাকে, যেহেতু প্রফেশনাল এক্সাম, পৃথিবীতে এই কোশ্চেন কখনো টেস্ট হয়নি। যে কোশ্চেন করতেছে সে তার নিজের মাথা থেকে একটা কোশ্চেন করবে, ওই কোশ্চেনটাতে পরীক্ষার হলে বসে আমাকে কি করতে হবে, সলভ করতে হবে। আমার মেন্টাল সাইকোলজি, আমি সবসময় এইভাবেই পরীক্ষার হলে ঢুকি। এবং আমি যেবার বুঝি যে আমার পড়া শেষ, মানে আমার প্রিপারেশন ভালো, সেবার আমি মানে অহংকার না, মানে জাস্ট একটা কথা বলতাম। এখানে আমার সাথে ছিল আজম ভাই, আরও অনেকে ছিল, দুষ্টমি করে বলতাম যা আইসিবি কোথা থেকে কোশ্চেন করবে করুক, দেখে নিব। কোশ্চেন যে করে তার কোয়ালিটি আমি দেখে নিব। আর কোশ্চেন একটা মনে করো, ফর এক্সাম্পল এমন একটা জিনিস এসছে, এবার ফোরকাস্টেড ক্যাশ ফ্লো চলে এসছে বা কিছু একটা চলে এসছে আনকমন, তো এটা তো সবার জন্য আনকমন, সবার জন্য আনকমন। তো সমস্যাটা কোথায়? আপনারা মাথাটা যদি ঠিক রাখেন, আপনি যদি বেসিকে ঠিক থাকেন, আপনি আনসার করে যান, লেখেন কেন এটার আপনি ডেবিট বলতেছেন, কেন ক্রেডিট বলতেছেন, কেন অ্যাসেট বলতেছেন, কেন লাইবিলিটি বলতেছেন, সেটার প্রপার জাস্টিফিকেশনটা আপনি দেন, আপনি পাস করবেন। আবার অনেকেই ক্যালকুলেশন, অঙ্ক মিলানো, ব্যালেন্স শিট মিলানো, এগুলোর প্রতি গুরুত্ব বেশি দেয়। তো আমি কখনো এই তিনটা লেভেলের ভিতর কখনো ব্যালেন্স শিট আমি মিলাই নিই। কোনো অ্যাকাউন্টিং পেপারে আমি ব্যালেন্স শিট মিলাই নেই। আমি তো অ্যাকাউন্টিং পাস করছি এবং আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি থিওরি সাইড। মানে অ্যাকাউন্টিংয়ের থিওরিগুলোতে আমাকে ভালো করতে হবে, সেখানেই আমার প্রফেশনাল যে আমার যে নলেজ সেটাকে দেখানোর কি আছে, সুযোগ আছে। আপনি অঙ্ক যোগ করে দিলেন, ডেবিট লিখলেন, ক্রেডিট করলেন, এখানে 10 জন সবাই একই রকম করলো। সুতরাং সেখানেই একটা স্টুডেন্টকে ডিফারেন্সিয়েট করার, অন্যদের থেকে আলাদা করার কি কম, সুযোগটা কম। থিওরিতে কিন্তু তার রাইটিং স্কিল, তার নলেজ, তার ওয়ার্ড চয়েস, প্রফেশনাল জার্গন, সে কেমন ইউজ করতেছে, এই জাতীয় জিনিস যাচাই বাছাই করার কি আছে, সুযোগ আছে। আপনি শুরুতে যদি সেটা দিয়ে তাকে কি করতে পারেন, মানে এক্সামিনারকে যে খাতা কাট দেখবে তাকে যদি ইমপ্রেস করতে পারেন, সেক্ষেত্রে দেখবেন যে আপনার অনেক যোগের ভুল, বিয়োগের ভুল, বলো যে এটা তো যোগ বিয়োগের ভুল হয়, এখন তো এক্সেলে করলে এটা কোনো সমস্যা নাই। সে আপনাকে তখন অ্যাপ্রোচটা হয়ে যাবে। আর সে তো জানে সে যোগে ভুল করছে, আর কি সমস্যাটা কি বলছে বুঝছেন? আপনি এখন একটা থিওরি বা একটা কনসেপ্ট একটা আসলো, ট্রু অ্যান্ড ফেয়ার বলতে কি বুঝো, বা ফেয়ার প্রেজেন্টেশন বলতে কি বুঝাও, আপনি এটা কিছু লিখতে পারলেন না, বা কি লিখলেন, মানে ফেয়ার প্রেজেন্টেশন ইজ ইম্পর্টেন্ট ফর লাইফ, কি ওই আগে আমরা গুরুত্ব অপরিসীম মানে সময়ের মূল্য যেভাবে লিখতাম সেভাবে লিখে দিচ্ছি। তাহলে সে তো বুঝে গেল যে আপনার আমার সম্পর্কে তো সে বুঝে গেল না। আপনার ওই ফেয়ার প্রেজেন্টেশন কাকে বলে, সেটাতে আপনি যে ওয়েতে লিখছেন, লেখার পরে অঙ্ক করতে গিয়ে আপনার কোথাও কনসেপচুয়ালি ভুল না, ক্লারিক্যাল ভুল, যোগে বিয়োগে ভুল, শূন্য একটা কম দিচ্ছেন বা বেশি দিচ্ছেন, এই জাতীয় ভুলের কারণে আপনার রেজাল্টটা এদিক সেদিক আসছে, সেগুলোকে সে কি করবে? আমি হলে পাত্তা দিতাম না। তো সুতরাং আমার মতন তো একজন খাতা কাটবে, তাই না? যে এরকম কেউ না কেউ তো খাতা কাটবে, তাদের কাছে অতটা ইম্পর্টেন্ট না, আপনার নলেজটা ইম্পর্টেন্ট। কি বলছে বুঝছেন? সেই নলেজটা আপনি দেখাতে পারবেন থিওরিতে। তো আমরা এটাকে খুব বেশি একটা গুরুত্ব দিই না, পড়িও না। ফার্স্ট চ্যাপ্টারটা মেজরিটি অনেকে অনেকবার অ্যাটেম্প নিচ্ছে, ফার্স্ট চ্যাপ্টারটা অনেকে পড়েও নাই, ভালো করে পড়েও নাই। আমি মনে করি খুব ইম্পর্টেন্ট, আমি এটা এবং ভালোভাবে পড়ি। যে কোনো সাবজেক্টের অ্যাপএম বলেন, যে কোনো থিওরিটাকে আমি ইম্পর্টেন্স দিই, গুরুত্ব দিই। আমরা একটু আজকের ক্লাসটাকে গুরুত্ব দিব সবাই, এবং আমি আশা করি আপনারা যদি মনোযোগ দিয়ে শুনেন, আপনাদেরকে বাসায় আর পড়তেও হবে না, পরীক্ষার হলে পারবেন। ঠিক আছে? আর আমরা আসলে আমাদের কোশ্চেনগুলো একটু অ্যানালাইসিস করে দেখি। আমরা দেখি কি ধরনের কোশ্চেন আসছে, আমরা দেখি। দেখেন আপনি কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক এবং IS 1 থিওরিক্যাল যে চ্যাপ্টারটা আছে, সেই চ্যাপ্টারটা থেকে আপনি যদি দেখেন প্রতিটা সেশনেই মার্কস আসছে, দেখছেন? প্রতিটা সেশনেই আপনার কোনো না কোনো মার্কস আসছে। এবং আমি দেখতেছি যে নভেম্বর ডিসেম্বর 2018 সাল থেকে মার্চ এপ্রিল 2024 সাল পর্যন্ত যে আমার যে টোটাল মার্কস, টোটাল 1300 মার্কের ভিতর আমার 111 মার্কস আসছে এই প্রথম চ্যাপ্টার থেকে। 1300 মার্কের ভিতর 111 মার্কস আসছে প্রথম চ্যাপ্টার থেকে, প্রায় যেটা পার্সেন্টেজে যদি আমরা হিসাব করি প্রায় 9%। তাহলে আমি 9 থেকে 10%, 10 মার্কস পাচ্ছি কোন চ্যাপ্টার থেকে? অন অ্যাভারেজে 5 চ্যাপ্টার থেকে আমি পাচ্ছি। তাহলে এটা খুব ইম্পর্টেন্ট না? 10 মার্কস আপনি এটা পড়তে পারলে 10 মার্কস আপনার পকেটে। এরপরে আমার কাছে মোস্ট ইম্পর্টেন্ট মনে হয়েছে ফিক্সড অ্যাসেট রিলেটেড যেগুলো আছে, IS 16, 23, 34
এবং 40। এখান থেকে আপনি দেখেন আমাদের 14% মার্কস কভার করছে। কিছু কিছু সেশনে 34 মার্ক, 42 মার্ক, 25 মার্কস। আপনি যে সেশনে আপনার 42 মার্ক আসছে সেই সেশনে তো ওই চ্যাপ্টারটা ওই টপিকটা আপনি না পারলে তো শেষই। তাহলে আমার কাছে সবচেয়ে মনে হচ্ছে যে নন কারেন্ট অ্যাসেট, ফিক্সড অ্যাসেট রিলেটেড অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডগুলো বেশি ইম্পর্টেন্ট এবং সবচেয়ে কমপ্লেক্স, সবচেয়ে জটিল, এবং সেটা আমাদের ক্লাসের 3rd লেভেলে আলোচনা হবে। 1st লেভেলে আমরা আলোচনা করব থিওরি, 2nd লেভেলে অন্য অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডগুলো, 3rd লেভেলে গিয়ে আমরা নন কারেন্ট অ্যাসেট সবগুলো আলোচনা করবো একসাথে। যখন নন কারেন্ট মানে আমরা ব্যালেন্স শিটের আইটেম বা আইটেম অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডগুলো ডিসকাশন করব। ব্যালেন্স শিটের নন কারেন্ট অ্যাসেট সেকশনটা যখন ধরবো তখন ওই রিলেটেড সব অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডগুলো একসাথেই ডিসকাশন করব। এরপরে আমার কাছে মনে হয়েছে আপনি দেখেন IFRS 15 রেভিনিউ, সেখান থেকে প্রায় 67 মার্কস আসছে টোটাল। তারপর IFRS 9 ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট, মানে বন্ড ইস্যু, নোট পেয়েবল, এগুলোর অ্যাকাউন্টিং ট্রিটমেন্টগুলো কি হবে এই জাতীয়, এখান থেকেও ভালো মার্কস আসছে। তারপরে 37 IAS 8, IAS 10, IAS 24, IAS 37, এই অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডগুলো থেকে অনেক মার্কস আসছে। আপনি দেখেন 112 মার্কস। সুতরাং এগুলো খুব ইম্পর্টেন্ট। এরপরে বাকিগুলো থেকে কম বেশি এই আপনি দেখেন স্কেলার মানে রেগুলারলি মার্কস আসে নাই। কি বলছি বুঝছেন? সুতরাং আপনি যদি আপনার এমফাসাইজটা যদি এটা দেখে যদি এখন একটা আইডিয়া পাচ্ছেন না আপনি কোন কোন জায়গায় একটু বেশি গুরুত্ব দিবেন, একটা তো আইডিয়া, তো একটা তো প্ল্যানিং শিট আমরা রেডি করতে পারছি। ঠিক আছে, তো এটা নিয়ে আমরা ডিসকাশন না করে এটা সবাই বুঝছেন এখানে কি আছে না আছে।